ঠাকুরমশাই, বলছি বিয়ের কোনো কাজই তো আমি ঠিক করে সম্পন্ন করতে পারিনি, তা আপনি আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের মঙ্গলার্থে পুজোটা একটু ভালো করে দিন। আসলে বোঝেনি তো মায়ের মন, সন্তানের সুখ ছাড়া সে আর কিচ্ছু চায় না। সুখ সে আমার কপালে নেই মা। সুখের অভিনয় করে যাব সারা জীবন, কিন্তু সুখ পাখি আমার ঘরে আসবে না, কোনোদিনও না। সূর্যদার মনের ঘরে কেবল দিদিভাই থেকে যাবে। সুখী হতে চেয়েছিলাম যাকে নিয়ে, সে তো আর কোনোদিন আমার হবে না। সংসার হলো, বিয়ে হলো, কিন্তু সবটাই মিথ্যে। ভালোবাসার মানুষটা অধরাই থেকে গেল। ঠাকুরজি, বলছি ওদের গিফটের বক্সগুলো তো এই তো নাও, তুমি দাও, আমি এগুলো দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ। ও নীলু, বলছি ওনাদের সবার জন্য যে গিফটগুলো আনা হয়েছে সেগুলো আনো। হ্যাঁ আনছি। হ্যাঁ। আচ্ছা সূর্য, বসো না, অনেকক্ষণ দাঁড়িয়ে। সূর্য, এইটা তোমার জন্য কিনেছি। আরে সবাই কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা বলছি, আপনাদের সবার জন্যই গিফট এনেছি, একবার দেখে নেবেন পছন্দ হলো কিনা। আচ্ছা তোমার এইটা হচ্ছে স্রোতে। আমি কফি নিয়ে এসেছি। আগে সবাই কফিগুলো। এ কি, কোথায় গেল সবাই? এই ছবিগুলো এখানে কি রাখলো? আমি এক্ষুনি ঢুকিয়ে দিই। সবকিছু যখন জ্বালিয়ে পুড়িয়ে খাপ করিয়ে দিয়েছো, তাহলে এগুলো রাখার মানে কি? হ্যাঁ, এগুলোও তো আগুনে পুড়িয়ে দিতে পারতে। নিশ্চিহ্ন করে দিতে পারতে আমাদের শেষ স্মৃতিটুকুও।
না কি আরে শোনো না, বলছি আমার মাথা প্রচন্ড ধরে আছে। তুমি তোমার ওই স্পেশাল চা যেটা করো না, লিকার আদা দিয়ে, ওটা একটু আমায় বানিয়ে দেবে, নাহলে আমি আসর জমাতে পারবো না, প্লিজ। হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আরে নীলু, বাকি সবাইকে ডেকে আনো, ওদিকে প্রোগ্রামের দেরি হয়ে যাচ্ছে তো, কি করছো? হ্যাঁ, আমি আনছি। নীলু, আরে তাড়াতাড়ি। হ্যাঁ। তোমার পেপার আর পেন, এবার বলো তো কি হবে? হ্যাঁ, এই পেপার আর পেন দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এই চিরকুটে অনেক কিছু লেখা হবে এবং সেটা যার ভাগ্যে যেটা পড়বে সেরকম কিছু পারফর্ম করে দেখাতে হবে। সেটা যদি নাচ হয় নাচ, গান হলে গান, অ্যাক্টিং হলে অ্যাক্টিং, মিমিক্রি হলে মিমিক্রি, যেটা হবে সেটাই। এই রে, এইসব হতে হতে তো রাত হয়ে যাবে। রাতের রান্নাও তো বাকি, ওসব কখন হবে? আচ্ছা বৌনি, বলছি স্রোত একটু দেখি। হ্যাঁ, বলছি আজকে রান্না বান্না করার কোনো প্রয়োজন নেই, আজকে বাইরে থেকে খাবার আনা হবে, বুঝতে পেরেছো? সেই অর্ডারটা তুমি কেন করবে তুমি? স্রোত, তুই একটু অর্ডারটা করে দে যা। না বিক্রম দা, শুনো না, বলছি আজকের ডিনারটা আমি আর নীলুর তরফ থেকে আমরা দিতে চাই। আন্টি, বলছি শ্বশুর বাড়ির উপর আমার এটুকু অধিকার তো আছে, তাই না? কি নীলু বলো, মানে আমার তো এইটুকু অধিকার আছে তো? হ্যাঁ 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 হবে। কি করে পারছো তুমি সূর্যদা? এত ভালো অভিনেতা তুমি, নাকি এসব পারছো দিদিভাইকে গভীরভাবে ভালোবাসো বলে দেখাতে চাইছো এ বাড়ির সাথে কিভাবে মিলে মিশে গেছো তুমি? আমার কতখানি গুরুত্ব তোমার জীবনে, সবটাই শুধু শো অফ। আমি যাই তাহলে, একটু স্ন্যাক্স নিয়ে আসি। হ্যাঁ, আর কফিটাও তো ঠান্ডা হয়ে গেছে, আমি বরং গরম করে নিয়ে আসি। না, সেসবের কোনো দরকার নেই, আমি বাইরে থেকে স্ন্যাক্স অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। আর তাছাড়া আমি নীলুর হাতের বানানো চাই খাবো, কফি আমি খাবো না। হ্যাঁ, বাকিরা কেউ যদি খেতে চায় তাহলে খেতে পারে। আমি যাই, গিয়ে লেখাগুলো কমপ্লিট করি। এত স্বাভাবিক তুমি আছো কি করে সূর্য? একটু আগেই বিয়ের ছবিগুলো ছিঁড়ে ফেলার সময় তোমার চোখ মুখের অভিব্যক্তি আমি ভুলতে পারছি না। আর তুমি হাসি মজা খেলায় মেতে গেলে। আমার চিরকুট লেখা মোটামুটি রেডি, তাহলে আজকের প্রোগ্রাম শুরু হবে বিক্রম দাকে দিয়ে, বিক্রম দার গান দিয়ে। কি বিক্রম দা, তাই তো? ব্যাস হয়ে যাক, তাহলে হয়ে যাক। যে অসহায় অবস্থায় আমাকে দাদার বাড়িতে এসে উঠতে হয়েছিল, সেই সময় শুধু দাদা নয়, আমার মাথায় ছাতা ধরেছিল এই বৌদিও। সংসার কখনো একার হয় না, স্বামী স্ত্রী দুজনের ভূমিকাই খুবই গুরুত্বপূর্ণ। একটা পরিবারে 10 জন থাকলে মতের অমিল তো হবেই, কিন্তু মনের অমিল যাতে না হয়, অ্যাডজাস্টমেন্ট, পরস্পরের প্রতি ভালোবাসাই তো একটা সুখী সংসারের মূল মন্ত্র। সৌজদা, এবার তোমার টার্ন। এ না, তুমি এবার চুজ করো। কি লেখা আছে? হয়ে গেল। কি? ডান্স পারফরমেন্স ডুয়েট। মানে আমি যেটাই উইক, আমার ঘাড়ে সেটাই পড়লো। সৌজদা, তোমায় কিন্তু করতেই হবে, আমি জানি না, আমরা সবাই করেছি। ভালো ডান্স না, তোমায় করতে হবে। এবার সূর্যদা কি করবে? সবার মাঝে অভিনয়টাই চালিয়ে যাবে?
নাকি বড়শালীর অজুহাত দিয়ে দিদিভাইকে পার্টনার চুজ করে আমার মাথাটা হেট করবে? আমি গান সিলেক্ট করব। আচ্ছা দাঁড়াও, আরে বাস, এত সুন্দর একটা গান! তাহলে এই গানের জন্য তো একটা প্রপার অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে হচ্ছে। 1 মিনিট দাঁড়াও। কিন্তু এগুলো রাখি কোথায়, জ্বালাবো কোথায়? আমি হেল্প করব। না, এগুলো আমিই জ্বালাই, কারণ আমাদের জন্যই এগুলো কেনা হয়েছিল। কেউ যত্ন করে ভালোবেসে এগুলো আমাদের জন্য কিনে এনেছিল। তাই এগুলো আমিই জ্বালাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার আমাদের শেষ পার্টিসিপেন্ট, আমাদের দিদি ভাই। আমার ভালোবাসা। আচ্ছা, অনেক রাতও তো হলো, এবার শেষ করা যাক। ডিনারের ব্যবস্থাটাও তো করতে হবে, রাই? না 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 না, একদম না বৌমনি। রাই এই অনুষ্ঠানের শেষ পার্টিসিপেন্ট, ওকে দিয়ে এই অনুষ্ঠানটা শেষ হবে। আর তাছাড়া আমরা সবাই ওয়েট করছি। রাই, শুরু করো, এবার শুরু করো। আমার কাছে ভালোবাসা মানে অভ্যেস, জীবনকে যা জুড়ে রাখে, ভরিয়ে রাখে। ভালোবাসা না থাকলে এই পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। স্বপ্ন আর মায়ায় ভরা এক জগৎ, যেখানে ত্যাগ আছে, কষ্ট আছে, কাছে আসা আছে, তেমনি দূরে যাওয়াও আছে, শপথ নেওয়া আছে, আবার সেই শপথ রক্ষা করার তাগিদ আছে। আবার জীবনের ঘাত প্রতিঘাতে সেই শপথ ভেঙে একে অপরের থেকে দূরে চলে যাওয়ার যন্ত্রণাও আছে। কেমন লাগলো বলো? আমি ভাবছি বিয়ের পর আমার বউকে একটা শর্ত দেব। কি শর্ত? এই যে বিয়ের পর আমার বউকে প্রত্যেক রাতে একটা গান আর একটা রূপকথার গল্প শুনিয়ে আমাকে ঘুম পাড়াতে হবে। বোঝো কাণ্ড, পৃথিবীর কোনো বরের কাছ থেকে আমি কখনো এরকম আবদার শুনিনি যে বউয়ের কাছে রূপকথার গল্প শুনতে চায়। আমি তো অন্যান্য বড়দের মতো নই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই এম ওয়ান এন্ড অনলি সূর্য। আচ্ছা, তো তোমার মধ্যে কি এমন আলাদা আছে শুনি? এই যে
আমি বিয়ের রাতে আমার বউয়ের থেকে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো, আমার বউকে একটু ডিস্টার্ব করব না। সত্যি? একটুও না তো? আহা, এই দেখো আমার বউয়ের মুখটা কিরকম করুণ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তার মানে বিরক্ত হতে চাও? সূর্য, ওই দেখো একটা জিনিস, আরে দেখো দেখো, এইভাবে আমি বিরক্ত করতে পারি তো? মানে যদি এইভাবে বিরক্ত করি তাহলে তাহলে চলবে তো? এই যে দেখো দেখো, বর একটু আদর করলো আর মুখটা অমনি কিরকম ঝলমলে হয়ে গেল। দিদি ভাই, এই দিদি ভাই, আমার বিছানা করা হয়ে গেছে। আজ তোরা ঘুমিয়ে পড়। সারাদিন তো শোয়া বসার নাম মাত্র নেই। হ্যাঁ, নিশ্চয়ই গল্প গুজব করতে করতে ক্লান্ত হয়ে গেছিস। তোরা ঘুমিয়ে পড়, আমি যাই এখন। দাঁড়া না, একটু বসবি, আয়। আমার সকালে অনেক কাজ আছে নীলু, ভোর ভোর উঠতে হবে। তাতে কি হয়েছে? 10 মিনিট বসলে কিচ্ছু হবে না, আয়। এমনিতে আসার পর থেকে একদম ভালো করে কথা হয়নি। নীলু প্লিজ, নীলু এই মুহূর্তে আর কারোর সাথে গল্প করতে বসো না। আর দাদা, প্রচন্ড ঘুম পেয়েছে। দেখছো না আমার বড় শালি কি সুন্দর ভাবে বিছানাটা করে দিয়েছে, খুব ভালো ঘুম হবে। চলো ঘুমিয়ে পড়ি, চলো চলো চলো। নীলু 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 প্লিজ দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। তোর নাকি সকালে উঠে অনেক কাজ, ভোরবেলা উঠতে হবে, তাই এই কাজ বুঝি? না না, মানেটা কি তুই এখনো বোঝাবি? হ্যাঁ, এটুকু বোঝার মতো বোধ বুদ্ধিও নেই আমার, তাই ভাবছিস তুই? হ্যাঁ, হতে পারে তোদের মতো বিদ্বান হয়তো আমি নই, কিন্তু এতটা বোকাও আমি নই। আচ্ছা, তুই যখন উঠে পড়েছিস না, তোর জন্য একটু চা বসিয়ে আনি আমি। হ্যাঁ, হাতের রুমালটা বললি সূর্যদার, তবে রুমালটা নিয়ে যাচ্ছিস যে? তুই নে না, এটা তুই রাখ। রুমালটা দিদি ভাইয়ের কাছে গেল কি করে? কি কথা বলছিলে তোমরা? আমি এসে পড়ায় তোমাদের তাল কেটে গেল না? দুজন পরিণত বয়স্ক মানুষ কি কথা বলছে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি সেগুলো তোমাকে বলতে বাধ্য নই। আমি তোমার স্ত্রী, আমার সেই কথা জানার অধিকার নেই কেন? সেই অধিকার তোমাকে দেওয়া হয়নি তাই। নীলু ভুলে যেও না, আমাদের মধ্যে কিন্তু একটা শর্ত হয়েছিল, আর সেই শর্তের সীমা আমরা কেউই লঙ্ঘন করতে পারি না। নিজেই বারবার আমাকে শর্তের কথা মনে করাচ্ছ, আবার এদিকে নিজেই আমার মান সম্মানের কথা ভুলে যাচ্ছ। কি করে? আমি তো তোমার কোনো অসম্মান করিনি, উল্টো অনেক বেশি সম্মান তোমাকে দিয়েই চলেছি, এ বাড়ি ও বাড়ি সব জায়গায়। কিন্তু সবটা তো সত্যি নয়,
সবটাই তো অভিনয়। আর এই যে অতিরিক্ত কথাটা বললে, সত্যি সবটা খুবই অতিরিক্ত, তোমার এই অভিনয়টাও। আর এই অভিনয়ের ব্যাপারে তুমি কিন্তু একমাত্র জানো, তুমি ছাড়া আর কেউ জানে না। নীলু, আমাদের মধ্যে যে শর্তটা হয়েছিল সেটা কিন্তু তুমিও মেনে নিয়েছিলে। আমি তোমাকে মন থেকেই সম্মান করি, সেখানে আমার কোনো ফাঁকি নেই। তুমি যদি এই শর্তটা মেনে নিতে না চাও তাহলে আমাকে জানিও। আমার তোমার উপর কোনো জোর নেই। আমার জীবনে একজনই আছে। কি হলো নীলু, কি ভাবছিস তুই? আমি কিচ্ছু বলবো না, না মুখ বুঝে সবকিছু সহ্য করবো, কিচ্ছু বলবো না। আমি লোক সাজানো বউ সেজে থাকবো না সারা জীবন, সেটা যদি ভেবে থাকিস তুই ভুল ভাবছিস, সেটা কোনোদিনও হবে। কি ভেবেছিস কেউ কিচ্ছু জানতে পারবে না? না কেউ কিচ্ছু জানতে পারবে না, আর তুই তলে তলে সূর্যদার সঙ্গে ঠিক আগের মতো সম্পর্ক রেখে যাবি। না নীলু, কি না? কি হয়েছে নীলু? আচ্ছা কাঁদছিস কেন? রাই কি করেছে আমায় বল, আমায় বল। আমি আর পারছি না, আর পারছি না। আমার নিজের দিদিভাই, আমার নিজের দিদিভাই আমার সাথে এরকম করছে, আমি ভাবতেও পারছি না। নীলু নীলু তুই ভুল বুঝছিস আমাকে। নীলু তুই খামোখা একটা সাধারণ বিষয়কে জটিল করছিস। নীলু সত্যি বলছি। তাই সাধারণ বিষয়? এটা তোর কাছে সাধারণ বিষয় মনে হচ্ছে? সূর্যদা আমার স্বামী, জানিস তো বল। তুই তো জানবি, তুই তো বিয়েটা দিয়েছিস। সেটা জানার সত্ত্বেও নিজের বোনের বরের সঙ্গে তুই সম্পর্ক রেখে যাচ্ছিস কেন? উত্তর দে। এই রুমালটা কোথা থেকে পেলি? উত্তর দিলি না কিন্তু তুই, বল। আরে উত্তর দে, কি করছিস? কি হয়েছে কি নীলু, এত চেঁচামেচি কেন করছিস? চিৎকার করবো আমি? কেন করবো না? আমি চিৎকার করছি তার কারণ আমার নিজের দিদিভাই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। কেন করলি আমার সাথে এরকম? কেন আমার জীবনটা নষ্ট করলি তুই? কি করেছি আমি তোর? কি ক্ষতি করেছি বল, বল। কি দোষ করেছি আমি? কেন আমার জীবনটা নষ্ট করে দিলি তুই? তুই তো নিজে থেকে এই বিয়েটা দিয়েছিস বল আমাদের, আর দিয়েছিসই যখন, তাহলে কেন এখনো তলে তলে সূর্যদার সঙ্গে তুই সম্পর্ক রেখে চলেছিস? তোরা একে অপরকে ভালোবাসবি, যোগাযোগ রেখে যাবি, আর আমি তোদের মাঝখানে পড়ে থাকবো না? কেন তোদের মাঝে আমি এভাবে ঝুলে থাকবো? বল, উত্তর দে। নীলু আসো, তুমি বসো। মা, বলছি যে আমি কিন্তু অফিস থেকে ডিরেক্টলি বিয়ে বাড়ি চলে যাব। আমার মনে হয় বাবাও তাই করবে, আর তোমরা তোমাদের মতো রেডি হয়ে বেরিয়ে যাও, ঠিক আছে? আর শোনো না, আমাকে একটা ফোন করে নিও, ওকে? হ্যাঁ সেটাই বরং ভালো হবে। আমিও পার্লারে যাব, আর ওখান থেকে একবারে রেডি হয়ে চলে আসবো। মাসিমণির মেয়ের বিয়ে বলে কথা, একটু তাড়াতাড়ি তো যেতেই হয়, তাই না? আর তাছাড়া মাসিমণি এতবার করে বলেছে আগে তো যেতেই হবে। তা আমাদের বাড়ির ছোট ছেলে আর বৌমা তো একটু পরেই ফিরছে, তারা যাবে না মা? ইস কি বলছো তুমি টিকলু? ওই মেয়েটা আমাদের সাথে যাবে? ওকে আমাদের সাথে করে নিয়ে যেতে হবে নাকি? না হলে যে আমার ছোট ভাই আবার বিদ্রোহ করবে, রেবেল। এই আমি কিন্তু তাহলে নেই। হ্যাঁ, ওরকম একটা আনকালচার্ড মেয়ের সাথে আমি অন্তত কোথাও যাব না। মা, বলছি যে তোমার ছোট বৌমা ডোরার মায়ের সামনে কি সব কাণ্ড করলো সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। এখন আত্মীয় স্বজনের সামনে ওকে নিয়ে গেলে তাদের কোনো কথাবার্তার মানে না বুঝে যদি হা করিয়ে থাকে, অথবা যদি কোনো উল্টোপাল্টা উত্তর দিয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের প্রেস্টিজের একদম গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি করব বল? সিম্পল, বিয়ে বাড়ির কথা ওদেরকে বলার কোনো দরকারই নেই। তোমরা নিজেদের মতন চুপচাপ রেডি হয়ে বেরিয়ে যাবে, ব্যাস। ছোড়দা সে কি করবে? আরে বাবা, আমার মনে হয় না এই বিয়ে বাড়ির কথা আদৌ সূর্যর মাথায় আছে বলে। ওর সামনে এই সমস্ত কথা বলার কোনো দরকারই নেই। হ্যাঁ, পরে যদি জানতে পারে তখন কিছু একটা বলে ম্যানেজ দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমি আসি, আমি এক্ষুনি আসি। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছি। আমি হ্যাঁ। মা, বলছি শোনো না, আমি অফিসের জন্য বেরোচ্ছি।
কি রে, এক্ষুনি তো এলি, কিছু না খেয়ে চলে যাবি যে? আমি ব্রেকফাস্ট করে দিচ্ছি। এখন সেটা হবে না, আমি ও বাড়ি থেকে খেয়ে এসেছি আর অফিসের জন্য তাড়া দিচ্ছে, আমি বেরোচ্ছি, আসি। কেসটা কি হলো? সূর্য নীলুর দিকে তাকালো না, কোনো কথা না বলে বেরিয়ে গেল, এমনকি বেরোনোর সময় কিছু বললো না। কেমন যেন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। সূর্যদা ব্যাগগুলো এখানেই নামিয়ে হুট করে বেরিয়ে চলে গেল। মা ভালো আছেন? এরকম একটা জলজ্যান্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, খেতে দিচ্ছে, তাকে তুমি আবার ঘটা করে জিজ্ঞাসা করছো ভালো আছেন কি না? আশ্চর্য। আচ্ছা তুমি কি এক্সপেক্ট করো বলো তো? আমার মা তোমাকে দেখতে না পেয়ে তোমার কষ্টে একেবারে অসুস্থ হয়ে পড়বে? হ্যাঁ বলো। হেড অফিস থেকে নাকি খবর পেয়েছে সব ভেরিফিকেশন ওকে, কিন্তু বাবার যেহেতু চাকরিটা আর কটা দিনই ছিল, তাই এই বাড়ির কাউকে চাকরি দিতেই হবে, এই গ্রাউন্ডে কিছু লিটিগেশন রয়েছে। হেড অফিস থেকে তাই আটকে রেখেছে কাজটা। আদৌ কিছু হবে কিনা কিচ্ছু জানায়নি। রাই, এখন কি হবে তোর? সমস্ত প্ল্যান তো ভেস্তে গেল। তুই নাকি বাবার চাকরি করবি, পুরো পরিবারকে টানবি, কত রঙিন স্বপ্ন তোর, কত রঙিন স্বপ্ন। এখন তো পরিবারের সবাইকে নিয়ে যে পথে বসতে হবে। কিরে হবে তো? শুনতে পাচ্ছিস আমার কথা? তোর এত বড় স্বার্থ ত্যাগ তো জলে চলে গেল। এভাবে বলছো কেন? ওর কষ্টটা তুমি বুঝতে পারছো না? ওর কষ্ট? কষ্ট? তোমার আদরের ননদ ওভার কনফিডেন্ট হয়ে গেছিল যে ওই চাকরি পাবে, আর কেউ চাকরি পাবে না, আর কেউ চাকরি পাওয়ার যোগ্য নয়। আরে বাজারে চাকরি পাওয়া হাতের মুড়ি মোয়া নয়, সেটা বুঝুক। এখন নিজের কপালটাও পোড়ালি, ইলিটটাও পোড়ালি। পেলি তো তোর হটকারিতার শিক্ষা। সবকিছু অত সহজ না, যেরকম যেরকম ভাবে তুই ভাববি সেরকম ভাবে তোর জীবন চলবে। কেন রে, তুই কি ভাগ্য নিয়ন্তা? তাহলে এখন কি করবি বল? বল কি করবি বল? যা যা বদলে দে তোর ভাগ্য, যা চাকরিটা জোগাড় করে নিয়ে যা। আরে যারা চাকরি দেয় না তারা সব থেকে ভালো বোঝে কে চাকরির যোগ্য, কে চাকরির অযোগ্য। সিম্প্যাথেটিক গ্রাউন্ডে চাকরি জোটানো অত সহজ নয় রাই। এখন কি এইসব কথা বলার সময়? এখন কোথায় ভাবা উচিত আমাদের যে এখন এই সংসারটা চলবে কি করে, কি করব আমরা? কেন আমরা ভাববো কেন? যে এত বড় দায়িত্ব নিয়েছিল সে ভাবুক, যে এত বড় একটা কাণ্ড ঘটালো সে ভাবুক। বাবার মৃত্যু সংবাদ চলতে আমাদেরকে কাউকে জানতে দেয়নি, সে দায়িত্ব নেই। সে ভাবুক এখন কি করে সংসারটা চলবে। সে তো এই পরিবারের মাথা ভাবে কিনা নিজেকে। আমিও দেখি সে কি করে এই পরিবারের দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করে। আমিও একটু দেখি।
সূর্যদা, এতগুলো মিসড কল দেখছি, কি হয়েছে? সূর্যদা, অনেক বড় বিপদ হয়ে গেছে। বাবা বাড়িতে ফেরে অজ্ঞান হয়ে গেছে। হোয়াট? বাবা অজ্ঞান হয়ে গেছে? তাহলে কাউকে ডাকো, বাড়িতে কেউ নেই নাকি? কি করছো? না, কেউ নেই তো বাড়িতে, সবাই বিয়ে বাড়ি গেছে। বিয়ে বাড়ি? আমি তো এসবের কিছুই জানতাম না। আরে ইমিডিয়েটলি ডাক্তারকে ডাকতে হবে। আচ্ছা, আমি 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 এক্ষুনি অফিস থেকে বেরোচ্ছি। না, আমি ডাক্তার ডেকেছি, উনি চিকিৎসাও শুরু করে দিয়েছেন। আসলে এবারে কারোর নাম্বার তো আমার কাছে নেই, তাই কাউকে ফোন করতে পারছিলাম না, বারবার করে তোমাকেই ফোন করলাম তার জন্য। আর ডাক্তারবাবুর নাম্বারও আমার কাছে ছিল না, ভাগ্যিস বাবার ফোনে ডাক্তারবাবুর নাম্বারটা ছিল, তাই ফোন করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করেছো ডাক্তারবাবুকে ডেকে। তুমি ওনাকে একবার ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। ডাক্তারবাবু, আমার হাজবেন্ড আপনার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, হ্যালো সূর্য। আজ যদি তোমার মিসেস না থাকতো, তোমার বাবাকে কিন্তু ফেরানো খুব মুশকিল ছিল। বাবা এখন কেমন আছে? মানে ভয়ের কিছু নেই তো? বাবার একটা মাইল্ড অ্যাটাক হয়েছে, একটা ইসিজি করার দরকার আছে। না না, চিন্তা করো না, আমার গাড়িতেই ইসিজি মেশিন আছে। ওকে, বাবার জ্ঞান ফিরলে আমি ইসিজিটা করে নেব। মানে বাবার এখনো জ্ঞান ফেরেনি? ইনজেকশন দেওয়া হয়েছে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে যাবে। আর হ্যাঁ, এই সময় বরং তুমি বাড়ির অন্যান্যদের খবর দাও। আর বাবার কিন্তু স্যালাইন চালাতে হবে, আসার সময় তুমি স্যালাইনের ইকুইপমেন্ট গুলো নিয়ে এসো। বলছি, বাবাকে কি হসপিটালাইজড করার দরকার আছে? না না, এই মুহূর্তে কিচ্ছু দরকার নেই। আমি যা যা বললাম সেগুলো সব বাড়িতে করা সম্ভব আছে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি রাখি। ঠিক আছে, আমি বাড়ির বাকিদেরকে ফোন করে জানাচ্ছি। ওকে, একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। কেমন? বাবা থাকাকালীন তো আমি একটা বাচ্চাদের স্কুলে চাকরি পেয়েও ছিলাম, কিন্তু মায়নাটা কম ছিল বলে বাবা আমায় করতে দেননি। তবে বাবা সবসময় চেয়েছেন যে আমি কাজ করি, তাই আমি নতুন কিছু একটা শুরু করব। যতটুকুই টাকা পাই কাজে তো লাগবে। আর রাই, তুমি চিন্তা করো না, আমরা যেরকম ভাবে পারবো তোমার পাশে দাঁড়াবো। রাই, দিদি ভাই, আমাদের সংসারে বাড়তি কোনো খরচ থাকলে সেগুলো কমিয়ে দিলেই তো হবে, তাই না? বৌমনি, বৌমনি, তুমি ভালো বুঝবে, তুমি বলো না। হ্যাঁ, ওই ওষুধ বিশুধ, ভাত, চাল, নুন এগুলো তো লাগবেই, তবে ওই মাছ, মাংস, ডিম, দুধ এগুলো তো ততটাও জরুরি না। একটু হিসাব করে চললেই অসুবিধা থাকবে না আর কোনো। তোমরা থামবে এবার? কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছ? কেন অসম্মান করছো? বেঁচে থাকতে অনেক অপমান, অনেক কষ্ট সহ্য করেছে মানুষটা। এই সাংসারিক থাকা না থাকাগুলো যদি তোমরা আমার বাবার সামনে আলোচনা করো, তাহলে মানুষটার আত্মাও যে কষ্ট পাবে। আমি এতটাও অযোগ্য নই বৌমনি, আমি এতটা অপদার্থ নই রে স্রোত। থ্যাঙ্কস নীলু, তুমি আজ যেই কাজটা করেছো সেটার জন্য থ্যাঙ্কস খুবই ছোট একটা শব্দ। আজ তুমি যদি এ বাড়িতে না থাকতে তাহলে যে কি হয়ে যেত সেটা আশা করি এতক্ষণে বাড়ির সবাই বুঝতে পেরে গেছে। এ বাড়িতে তোমাকে এতদিন ধরে অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক ছোট হতে হয়েছে। কেউ তোমাকে এ বাড়ির একজন বলে মনেই করেনি, কিন্তু আজ সঠিক সময়ে তুমি তোমার নিজের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছো যে তুমি কারোর থেকে কম নয়। শিক্ষা, স্ট্যাটাস, কালচার এসবের ঊর্ধ্বেও যে মানবিকতা আর উপস্থিত বুদ্ধি প্রাধান্য পায় সেটা তুমি আজকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছো নীলু। তো প্রেসক্রিপশনটা দাও।
আমি এই ওষুধগুলো নিয়ে আসছি, কেমন? ভাই শোন না, বলছি যে তুই ওষুধগুলো নিয়ে আয়, ঠিক আছে, কিন্তু বাবার টেস্টগুলোর জন্য তো ল্যাবে বুক করতে হবে, তো আমি এক্ষুনি করে আমি কাল সকালে করে নেব। তুই তো জানিসই আমার অফিসের সাথে দুটো হসপিটালের টাই আপ রয়েছে, সো অনেকটাই সুবিধা হবে, আমি করে নেব। নীলু, নীলু, তোমাকে আমি না বুঝি অনেক কথা বলেছি, শুধু এখনের কথা নয়, আমিও তো তোমাকে কম ছোট করিনি, কিন্তু তুমি সেই সমস্ত মনে না রেখে ওর যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য ঝাঁপিয়ে পড়েছো। আমি তোমাকে এবারে যোগ্য বলে মনে করিনি, কিন্তু মানুষের মতন প্রকৃত মানুষের কাজটা তুমিই করেছো। আজ বিয়ে বাড়িতে আমি তোমাকে নিয়েও যাইনি, তার কারণটা না হয় মুখে নাই বানলাম, কিন্তু আমার ভুলটা আজ তোমার কাজের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, এইরকমটা ওর আগেও হয়েছিল জানো, সেই জন্যই তো আমি এই বাড়ি ছেড়ে ওকে না নিয়ে, তোমার শ্বশুরমশাইকে না নিয়ে আমি কোথাও যাই না। কেন যে আজকে আমি যেতে গেলাম? আমি তোমাকে তোমার বাড়ি নিয়ে অনেক ছোট বড় কথা বলেছি। এভাবে কান্নাকাটি করে না মা, কেঁদো না, বাবা ঠিক হয়ে যাবে, ডক্টর তো বললেন, আর ভয়ের কিচ্ছু নেই, দেখো বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কেঁদো না মা। যাও যাও, এবার তুমি কি ফ্রেশ হয়ে এসো তো, যাও, আর আমিও চেঞ্জ করে আসছি। হ্যাঁ যাও। থ্যাংক ইউ। মা, মা প্লিজ এভাবে কাঁদবেন না, আপনার তো হাই প্রেশার আছে, বেশি স্ট্রেস নিলে শরীর খারাপ লাগবে। মা আপনি একদম চিন্তা করবেন না, আমি বাবার খেয়াল রাখবো, বাবার সঙ্গে সঙ্গে থাকবো সব সময়, আজকে রাতেও আমি বাবার সঙ্গেই থাকবো, বাবার খেয়াল রাখবো আমি, আপনাকে রাত জাগতে হবে না, আপনি এখন যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন, চলো চলো যান। হ্যাঁ নীলু, হ্যাঁ হ্যাঁ মা, তোমার পিসি ফোন করেছিলেন, কাল তোমার বাবার শ্রাদ্ধানুষ্ঠান আছে, কোন শ্রাদ্ধের কাজে আমাদের বাড়ির কারোর যাওয়া বারণ, কিন্তু তোমার তো বাবা, তুমি যেতে পারো। কিন্তু মা বাবার এই অবস্থা আমি কি করে? সে আমি দেখে নেব, তুমি যেও। কিন্তু ডাক্তারবাবু তো অনেক কিছু প্রেসক্রিপশনে লিখে গেছেন, সেগুলো তো ঠিকঠাক করে, ঠিক আছে আমি না হয় তাহলে কাজের সময়টুকু থেকে চলে আসবো। সূর্যদা তো আমাকে কিছু বলেনি যে ওদের শ্রাদ্ধ বাড়ি যাওয়া বারণ, কিন্তু ও বাড়িতে যে বলে এলো বাবার কাজের সময় যাবে, তাহলে কি সূর্যদা যাবে না? হ্যাঁ রে রাই, পুরোহিত মশাই কখন আসবেন? আমি ফোন করেছিলাম, উনি রাস্তায় আছেন, আপনারা আসুন না, বসুন ওখানে, হ্যাঁ এখানে বসুন। হ্যাঁ বসুন। রাই শোন, না আপনারা বসুন, বলছি নতুন কাপড় জামাটা পরে রেডি হয়ে আয়, এখানে বাকি কাজটুকু আমরা সামনে নেব, তোকে তো কাজে বসতে হবে, চল চল, এত দেরি না, বাবার শ্রাদ্ধের কাজ রাই করবে না। বৌদি কি বলছো কি তুমি? রাই করবে না মানে? ওকেই তো কাজে বসতে হবে। না, রাই করবে না তার কারণ আমি না করছি তাই করবে না।
আমার স্বামীর শ্রাদ্ধের কাজ কে করবে সেটা আমি ঠিক করবো। কেন করবে না? সবকিছু তো দিদিভাই করেছে। সবকিছু দিদিভাই করেছে? সবকিছু দিদিভাই করেছে বলে বলে এত মাথায় তুলে নাচার কি আছে রে? হ্যাঁ, কি 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 এমন করেছে তোর দিদিভাই? আর আর যেটা করেছে না সেটা নিজের পয়সায় করেনি, তোমার বাবার জমানো অর্থ ছিল সেটা দিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো মা। এই বাড়িতে উপার্জনক্ষম আর কে ছিল বলো তো বাবা ছাড়া? নীলু সবে চাকরি করা শুরু করেছিল, আর দাদাভাইও তো। দাদাভাই তো কি কি বলতে চাইছিস? দাদাভাই কোনোদিন উপার্জন করেনি? না মা, অর্ধেকটা সময় দাদাভাই নিজে উপার্জন করে এই সংসারটা চালিয়েছে, নিজের চোখে দেখিসনি? তাহলে আজকে ও অক্ষম বলে, ও করতে পারছে না বলে ওকে অগ্রাহ্য করে তোমাকে মাথায় তুলে যাবে সারাক্ষণ। ও নন্দিতাদি, রায় তো কিছু কম করছে না। বিয়ের দিন থেকে এই কাজ অবধি ও কোনো দায়িত্বে কিছু কম করেনি। আসলে তোমরা তো সবটা জানো না। কতটুকু জানো বলো? হ্যাঁ, রাই যা করে না সবটা সহানুভূতি অর্জন করার জন্য করে। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে ওকে নিয়ে কথা বলছো, এইটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। মা, ছোট থেকে তো তুমি আমাকে মানুষ করেছো। তুমি কবে দেখেছো গো আমি নিজে বড় হওয়ার জন্য কিছু করেছি? তোমরা ছাড়া, এই পরিবার ছাড়া, সূর্য ছাড়া আমার জীবনে কোনোদিন কিচ্ছু ছিল না মা। আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই তো করেছি। তোর কাছে আমরা কেউ ভিক্ষা চেয়েছিলাম বুঝি? হ্যাঁ, যে নিজের সবটুকু জলাঞ্জলি দিয়ে নিজের পরিবারকে রক্ষা কর। তুই নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে না করার সিদ্ধান্ত সম্পূর্ণ তোর একার ছিল, তাই এই দায় তোকেই নিতে হবে। আমি সেই দায় কাউকে নিতে বলছি না তো, অবশ্যই সেই দায় আমারই। সব যন্ত্রণা, কষ্ট, দায় সবকিছু আমি একা নিচ্ছি। আমি নিজের কষ্টের কথা কাউকে ভাগ করতে যাই না তো মা। কেন জানো? কারণ আমি জানি তখনও আমাকে একই কথাই শুনে যেতে হবে, যে নিজের দায়িত্ব নিয়ে আবার নিজের কষ্টের কথা সবাইকে বলে বেড়াচ্ছি। এসব তুমি কি বলে চলেছো বৌদি? রায়কে কিন্তু কেউ কিচ্ছু বলেনি, ও স্বেচ্ছায় দায়িত্বটা নিয়েছে। হতে পারে তাতে কোনো ভুল চুক হয়েছে। রিপা বয়সটা কত বলো তো? তাই বলে ওর থেকে আজকে দাদার কাজ করার অধিকারটা তুমি কেড়ে নেবে? না না, ও এখন পস্তাচ্ছে ঠাকুরছি। ও এখন পস্তাচ্ছে বলে এই সমস্ত কথাগুলো বলছে। আমি তোমাকে শেষ কথা, শেষবারের মতো বলে দিলাম, বাবার কাজ কিন্তু রাই করবে না, বিক্রম করবে। মিষ্টি গেছে বিক্রমকে ডাকতে, বিক্রম আসলে ওই করবে। আমার ছেলে থাকতে এই কাজ আমি কিছুতেই ওকে করতে দেব না। আমি মিষ্টিকে ডাকতে পাঠিয়েছি, তুই দেখ গিয়ে দাদা ভাইয়ের কত দূর। যা মা, দাদা ভাই কি কাজে বসাবে বলে যেভাবে দিদি ভাইকে দূরে সরিয়ে দিতে চাইছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। তাতে কিন্তু বাবার আত্মাও শান্তি পাবে। শান্তি পাবে। বিক্রমের জন্য তোর বাবা যে কষ্ট পেয়েছে, আজকে যদি বিক্রম সেই কাজ করে তোর বাবার সেই কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর আমি আমার বড় ছেলের অধিকার বাড়ির কাউকে কেড়ে নিতে দেব না। আমি বলছি মিষ্টি ডাকতে গেছে, কতক্ষণ লাগবে? যা গিয়ে ডাক। দেখ দাদা ভাই বাবার কাজ করুক, ও তো বড়। আর আমি তো একবারও বলিনি যে আমিই বাবার কাজ করব, বরং আমি খুশি হব দাদা ভাই যদি বাবাকে শেষ শ্রদ্ধাটুকু জানাতে পারে। কিন্তু আমার কষ্টটা কোথায় হচ্ছে জানো তো মা? আজকে বাবার চাকরিটা পাইনি বলে তুমি কত কথা বললে, দাদা ভাই কত কথা বললো। আমি কি জানতাম বলো চাকরিটা হবে না? অনেক চেষ্টা করেছি, আমি অনেক চেষ্টা করেছি, তাও হয়নি। তোমরা আমার সাথে কথা বলছো না, আমি আর কিচ্ছু বলবো না। সরি। এমা না না না, এমা এই দেখো, তোমাকে একদম কান ধরতে হবে না। আচ্ছা, এই চকলেটটা কিন্তু তুমিই খাবে। আর বড় পিপি? বড় পিপিকে আমি অন্য চকলেট কিনে দেবো। ওমা, তোমরা এখানে? এই চোরকি নিশ্চয়ই পিছনকে খুব জ্বালাচ্ছ। না না, ও একদম জ্বালায়নি। আমরা দুজনে তো খুব গল্প করছিলাম, কি তাই না?
আচ্ছা তাহলে খেতে চলো। না আসলে আমাদেরকে ফিরতে হবে বৌমনি। সে কি, তোমরা কি না খেয়ে বেরিয়ে যাবে নাকি? চলো চলো, এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে বেরিয়ে যেও। না আজকে সত্যি তাড়া আছে, আসলে আঙ্কেলের কাজটা অ্যাটেন্ড করার জন্যই আমরা এসেছিলাম। জামাই মানুষ না খেয়ে চলে গেছে, এটা যদি মা জানে ভীষণ রাগারাগি করবে। লুচি তরকারি হয়েই গেছে, অলমোস্ট রেডি, একটুখানি খেয়ে যাও। বৌমনি, সম্ভব নয়, আসতেই পারতাম না, হয়তো বাবার কাজ বলেই আসা। কেন, কিছু হয়েছে নাকি? কি হয়েছে বলো না, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আসলে বাবার শরীরটা ভালো নেই, একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে। কি বলছো? আগে এই কথাটা বলনি কেন? এখন কেমন আছেন আঙ্কেল? ভালো নেই, রাতের দিকে রিপোর্ট আসবে, তারপরে ডাক্তার বলবেন। বাবা এ কি বিপদ গো, আমরা তো আগে জানলে আমরা একটু দেখে আসতে পারতাম ওনাকে। বাবার কাজ বলে আগে থেকে কিছু জানানো হয়নি। বাবার শ্রাদ্ধের কাজটা যাতে ভালো মতো মিটে যায়, তার জন্যই ও কাউকে কিছু বলতে বারণ করেছিল। আচ্ছা ঠিক আছে, ডাক্তার কি বললো তাহলে আমাদের জানিও, আর ওনাকে একটু সাবধানে রেখো। তবে একেবারে কিছু না মুখে দিয়ে যাওয়াটা তো ঠিক নয় সূর্য, আমি অল্প কিছু ব্যবস্থা করছি, একটু খেয়ে যাও তোমরা। বিশাল, আমি ড্রয়িং করেছি, চলো তুমি দেখবে। ওমা তাই? ঠিক আছে, তুমি ঈশানকে ড্রয়িং দেখাবে, এখন চলো তোমরা ততক্ষণ খেয়ে নাও। চলো চলো, খাবারটা রেখে নিলু, তাড়াতাড়ি আয়। কি কাণ্ডটা বাঁধালেন বলুন তো অবিনাশ বাবু? আপনার এই বৌমা না থাকলে এই বিপদ তো এড়ানোই যেত না। কার কথা বলছেন? নীলুর কথা বলছে। নীলু ওই তোমাকে বাঁচিয়েছে, বুঝেছো? তোমার ফোন থেকে ডাক্তারবাবুর নাম্বার নিয়ে ওনাকে ফোন করেছে, তারপর ভিডিও কলে ওনাকে কনসাল্ট করে তোমাকে ফার্স্ট এড দিয়েছে, তারপর সূর্যকে ফোন করেছে। সারা রাত জাগা, তোমাকে সময়ে সময়ে ওষুধ দেওয়া, সব তো ওই করেছে। আজ ওর বাবার শ্রাদ্ধের কাজ ছিল, সেখানে ওই সময়টুকুই থেকে আবার চলে এসেছে তাড়াতাড়ি, যাতে আমাদের এখানে কোনো অসুবিধা না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। না বাবা, এটা তো আমার কর্তব্য, আপনিও তো আমারও বাবা। কি অ্যাক্টিং, গলায় একবারে মধু ঝরে পড়ছে। দাঁড়াও না, এই মধুই তোমার জীবনে বিষের জ্বালা হয়ে দাঁড়াবে। এই তো বাবার রিপোর্টটা চলে এসছে। বলছি ডক্টর আঙ্কেল, কেমন বুঝছেন? খুব একটা ভালো নয়। আমার মতে ওনাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার। না, আমি হসপিটালে যাব না, কোথাও যাব না। আমি জানি যে আপনি বরাবরই হসপিটাল থেকে একটু দূরে থাকতে চান, কিন্তু এইরকম অবস্থায় আপনার খুব ভালো ট্রিটমেন্টের দরকার, 24 ঘন্টা অবজারভেশনের দরকার। সূর্যদা, বাবা হসপিটালে যেতে চান না কেন? আসলে বাবার হসপিটালের প্রতি একটা অ্যালার্জি আছে, কিছুতেই হসপিটালের ধারে কাছে ঘেঁষতে চায় না। হ্যাঁ হ্যাঁ, আমিও ডক্টর আঙ্কেলের পক্ষে, কারণ বাবাকে এই অবস্থায় এখানে রাখা খুব রিস্কি। বাবা প্লিজ। সেটাই তো, আর আমরা তো আপনাকে শহরের সব থেকে ভালো নামি হসপিটালে ভর্তি করব। দেখুন বাবা, বাড়িতে যে যতই আপনার সেবা করুক না কেন, আরে বাবা একটা এক্সপার্টাইজের ব্যাপার আছে তো, সেটা তো আর বাড়িতে পাওয়া যাবে না। হুট করে কোনো ইমার্জেন্সি হলে তখন আমরা কি করব? ডাক্তারবাবু বলছিলাম কি, দেখছেন তো উনি একদমই হসপিটালে ভর্তি হতে রাজি নন। দয়া করে ডাক্তারবাবু আপনি এখানেই যা ট্রিটমেন্ট করার করুন, আমরা 24 ঘন্টা ওকে দেখাশোনা করব। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন তখন না উনি এখানেই থাকুন, আর বাকি রিপোর্টগুলো ততক্ষণ আসুক। তবে একটা কথা, কিন্তু ওনাকে টাইমলি মেডিসিনগুলো দিতে হবে, টাইমলি খাবার খাওয়াতে হবে, ওনার পাশে থাকতে হবে, আর রাতেও কিন্তু ওনার সঙ্গে থাকতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকেই করতে হবে। ডাক্তারবাবু, আমি খেয়াল রাখবো, বাবা সব খেয়াল আমি রাখবো।